Oh my God. আমরা বাংলাদেশিরা যখন ভারত ইস্যু নিয়ে ব্যস্ত তখন আসল ঘটনা ঘটছে আমাদের মিয়ানমার সীমান্তে। ইতিমধ্যেই মিয়ানমারের প্রায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করতেছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের বড় একটা সংকট। সামনে এমন পরিস্থিতি হতে পারে যখন রাখাইনে রয়ে যাওয়া বাকি 6 লাখ রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু করবে। সেই সাথে আরেকটা চিন্তার খবর, রাখাইনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে পড়া এবং সেই সাথে নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের একাধিক জেলেকে আটক করে নিয়ে যাওয়া। তো এত কিছু কেন ঘটছে? তো মাসখানেক আগের কথা, জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন যে আগামী ঈদ যাতে তারা নিজেদের বাড়ি গিয়ে করতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। এই ঘোষণার কিছুদিন পরেই তিনি ঘটা করে প্রচার করলেন যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গার নাম তালিকাবদ্ধ করেছে, দ্রুতই ফেরত যাবেন তারা। এই তথ্য প্রকাশের পর সাথে সাথে দেশ জুড়ে আলোচনা উঠলো যে অ্যানাদার নোবেল ইজ লোডিং ফর মোহাম্মদ ইউনুস। আর সে সময় আমার ভিতরে একটা প্রশ্ন এসেছিল, যেটা আমি ফেসবুকে শেয়ারও করেছিলাম, যে রোহিঙ্গাদের নিতে রাজি হয়েছে জান্তা সরকার, কিন্তু রোহিঙ্গাদের বাসভূমি রাখাইনের নিয়ন্ত্রণ আছে কিন্তু আরাকান আর্মির হাতে। মানে ওইখানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। যেখানে নিজেদের নিয়ন্ত্রণ নাই সেখানে তারা কিভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করবে? এবং ঘটনা তাই হলো, 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি তো হলোই না, বরং লাস্ট কয়েক মাসে আরো নতুন করে 1,13,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। সত্যি কথা হচ্ছে রোহিঙ্গা সংকট এত দ্রুত শেষ হওয়ার মতো কোনো সংকট না, এই জন্য বহুত কাঠখড় পুরাইতে হবে। আর সাম্প্রতিক আলোচিত ইস্যু হচ্ছে মূলত দুইটা। এক, যে জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সুন্দর সুন্দর কথা বলে গেল, তারা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে নতুন করে যে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এদের আবাসন ব্যবস্থা করে দেওয়ার। দ্বিতীয়ত, রাখাইনে আটকা পড়া রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যে প্রায় 20 লক্ষ মানুষ আছে তাদেরকে ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে করিডোর দেওয়ার কথাও বলেছে তারা। এবং বাংলাদেশ সরকার এই করিডোর প্রদানের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে। আজকে জানার চেষ্টা করব এই করিডোর প্রদানটা আসলে বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। করিডোরের জন্য বাংলাদেশ ছাড়া কি অন্য কোনো অপশন জাতিসংঘের কাছে ছিল না? এবং এই করিডোর প্রদানের মাধ্যমে বাংলাদেশ কি জিওপলিটিক্যাল ভাবে কোনো সুবিধা আদায় করতে পারবে, নাকি নিজেদের সার্বভৌমত্বটাকেই হুমকির মুখে ফেলবে? চলুন শুরু করি। তবে আজকেও মনে করিয়ে দেই, আপনি হয়তো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করেন। আর যারা এতক্ষণে করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, করিডোর আসলে কি? এক লাইনে বলি, এক দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে প্রবেশ করা। মানে মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তারা মিয়ানমারের আরাকান অঞ্চলে ঢুকতে চায়। যেহেতু মিয়ানমারে যুদ্ধ চলছে তাই স্বাভাবিক পথে সেখানে যাওয়া যাচ্ছে না, এবং যদি এমন হয় যে কেবল বাংলাদেশ সীমান্ত দিয়েই মিয়ানমারের আরাকানে যাওয়া নিরাপদ, তখন এই পথ ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশের অনুমতি বাংলাদেশ দেয়, তবে এইটাকে বলা হবে যে বাংলাদেশ করিডোর প্রদান করলো। সাধারণত সংঘাতে জড়িত আক্রান্ত দেশে খাদ্য এবং ওষুধ সামগ্রী পাঠাতে এই রকম করিডোর চাওয়া হয়, যাকে বলা হয় মানবিক করিডোর। বাংলাদেশ কেন্দ্রিক মিয়ানমারের সীমান্ত প্রদেশগুলোতে সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ বছরখানেক আগে থেকেই এই মানবিক করিডোর চেয়ে আসছিল। গত 2 দিন আগে জানা গেল এই করিডোর প্রদানের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তবে কিছু শর্তও তারা দিয়েছে যেগুলো এখন আসলে এক্সপোজ হয় নাই। প্রথমে আলোচনা করব যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বাংলাদেশের যুক্তিগুলো আসলে কি, এবং করিডোরের জন্য জাতিসংঘ কেন বাংলাদেশকে বেছে নিল, এবং জাতিসংঘ এখানে আসলে কি কি করতে পারে। এরপর জানবো এই সিদ্ধান্ত কেন্দ্রিক কৌশলগত কিছু বিষয় এবং ঝুঁকির সম্ভাবনা। বাংলাদেশের প্রথম যুক্তিটা হচ্ছে এইটা একটা মানবিক বিষয়। জাতিসংঘ এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার ধারণা মতে অদূর ভবিষ্যতে মিয়ানমারের রাখাইনে দুর্ভিক্ষ আঘাত হানতে পারে। যেহেতু জান্তা সরকার এই রাখাইনে প্রবেশের সম্ভাব্য সকল পথ বন্ধ করে রেখেছে এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এখনো সংঘাত চলছে, তাই সেই সব পথে স্বাভাবিকভাবে রাখাইনে ত্রাণ এবং সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সেই সাথে কিছুদিন আগে মিয়ানমারে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প, যার ফলে খাদ্য সংকট ইতোমধ্যেই প্রকট আকার ধারণ করেছে, যে কারণে গত কয়েক মাসে রাখাইনে টিকতে না পেরে অনেক রোহিঙ্গা আবারও কিন্তু বাংলাদেশে চলে এসেছে। যদি চরম দুর্ভিক্ষ রাখাইনে আঘাত হানে, তবে একটা প্রবল সম্ভাবনা আছে ওইখানে থেকে যাওয়া প্রায় 6 লাখ রোহিঙ্গা আবারও বাংলাদেশের দিকে আসতে শুরু করবে। তাই নতুন করে রোহিঙ্গা স্রোত থামানোর জন্য রাখাইনে দুর্ভিক্ষ ঠেকাতে হবে, আর দুর্ভিক্ষ ঠেকাতে সেখানে খাদ্য এবং সহায়তা পাঠানো দরকার, আর সেইটার জন্য দরকার করিডোর সুবিধা।
প্রশ্ন হচ্ছে এই করিডোর আসলে কার নিয়ন্ত্রণে থাকবে এবং এই করিডোর দিয়ে যে সন্ত্রাসী প্রবেশ কিংবা মাদক চোরাচালানের মতো ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে? মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশেই কিন্তু এমন মানবিক করিডোরের ঘটনা ঘটেছে, সেসব জায়গায় অন্য ধরনের কাজকামও কিন্তু হয়েছে, যেটা বাংলাদেশের দিকে নিরাপত্তা বিষয়ক একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কারণ বাংলাদেশের ওই সীমান্তটাও কিন্তু পাহাড়ি অঞ্চল এবং ওইখানেও বিদ্রোহীদের আনাগুনো আছে। প্রশ্ন হচ্ছে এই ইস্যু চিন্তা করে কেন জাতিসংঘ অন্য কোনো জায়গা দিয়ে করিডোর নিচ্ছে না, কিংবা কেন তারা বাংলাদেশকেই নিচ্ছে? দেখেন, বাংলাদেশ ছাড়াও কিন্তু করিডোর বা ত্রাণ পাঠানোর মতো বেস্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে রাখাইনের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাখাইনের সিটওয়ে গভীর সমুদ্র বন্দর। জাতিসংঘের ত্রাণবাহী জাহাজ এই বন্দরে ভিড়িয়ে খুব সহজেই ত্রাণ সামগ্রী রাখাইনে পৌঁছে দেওয়া সম্ভব, কিন্তু এইটা কেন করা হচ্ছে না? সম্ভবত কিছু গোপন এজেন্ডা আছে, একটু খেয়াল করেন। জাতিসংঘ আসলে একটা পশ্চিমা সংস্থা, মূলত পশ্চিমা বিশ্ব বা আমেরিকার উদ্দেশ্য বাস্তবায়নে জাতিসংঘ কিন্তু কৌশলগত ভূমিকা পালন করে। মানে এই যে জাতিসংঘ করিডোরের জন্য কাজ করছে, এইটাতে নিশ্চয়ই আমেরিকার স্বার্থ আছে। সুতরাং যদি জাতিসংঘের ত্রাণের জাহাজ সরাসরি রাখাইনে পৌঁছে যায় তাহলে একটু সমস্যা আছে, কারণ রাখাইন এখনো স্বাধীন দেশ না, এখনো তারা মিয়ানমার। সো মিয়ানমারের অভ্যন্তরীণ একটা ঘটনা যদি যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ প্রবেশ করে, সেটা যেভাবেই হোক তা কিন্তু বিশ্বব্যাপী একদম ওপেন করে দেবে যে রাখাইনের বিদ্রোহীদেরকে সরাসরি সহায়তা করছে পশ্চিমা বিশ্ব। তাই সহায়তাটা আশেপাশের কোনো রাষ্ট্রের মধ্যস্থতা যদি করা যায় তাহলে ব্যাপারটা ঠিকঠাক থাকে এবং এইটা মানবিক বলেই প্রচার করা যায়। কারণ সত্য কথা কি জানেন, রাখাইনে শুধু ত্রাণ সামগ্রী যাবে না, অন্য কিছুও যাইতে পারে। আমেরিকার খেলাটা এখানে এমন যে সরাসরি রাখাইনে বন্দর দিয়ে হেল্প করলে সবাই খোলাখুলিভাবে বলবে যে বিদ্রোহীদেরকে আমেরিকা হেল্প করতেছে, আর বাংলাদেশের করিডোর দিয়ে করলে মানুষ জানবে যে হেল্প করতেছে, কিন্তু সেটা সরাসরি বলতে পারবে না। মানে এইটাই রাজনীতি, যে আপনি জানেন যে অমুক অফিসার আপনার জন্য ভালো কিছু করছে না, কিন্তু পরিস্থিতি এইরকম যে আপনি জেনেও সেটা বলতে পারছেন না, কারণ বলার মতো পরিস্থিতি নাই। ঘটনাটা ওইভাবেই ঘটানো হয়েছে, আমেরিকাও এইভাবেই খেলে। প্রশ্ন হচ্ছে জাতিসংঘের এই সহায়তার আড়ালে কি ধরনের অন্য কিছু আমেরিকা করতে পারে? প্রথমত, আমেরিকা আরাকান আর্মির নিকট অস্ত্র পাঠাতে পারে। দ্বিতীয়ত, আরাকান আর্মির নেতাদের সীমান্তের এই পারে এনে প্ল্যান দিতে পারে, প্রশিক্ষণ দিতে পারে এবং নিরাপত্তাও দিতে পারে। ঝামেলা হচ্ছে এই কাজ যতই মানবিক সহায়তার আড়ালে করা হোক, এইটা প্রতিপক্ষ চীন এবং মিয়ানমার সরকার কিন্তু নিশ্চয়ই টের পেয়ে যাবে এবং তারা জেনেও যাবে। তখন বাংলাদেশকে নিয়ে তারা আসলে কি আচরণ করবে, সেইটা কতটা ঝুঁকিতে ফেলতে পারে বাংলাদেশকে, সেইটা জানা দরকার। স্বাভাবিকভাবেই মিয়ানমার সরকারের উপর চীনের একটা বিশাল প্রভাব আছে এবং রাখাইন অঞ্চলে চীন কিন্তু বিনিয়োগ করেছে, সেখানে বন্দর বানানোর কাজ করেছে এবং রাখাইনের উপর দিয়ে চীন বাণিজ্যের পথ বানাতে চায়। যদি রাখাইন পুরোটাই হাতছাড়া হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ আরাকান আর্মিকে হেল্প করে, তবে চীন বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, এইটা খারাপ অবস্থার দিকে যেতে পারে। বাংলাদেশে চীনের যে বিনিয়োগ এবং বাণিজ্য আছে সেইটাতেও আঘাত আসতে পারে, আর এগুলো বাংলাদেশের জন্য বিশাল ঝুঁকি। সেই সাথে মিয়ানমারে চলা বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের লড়াইটা বাংলাদেশের উপরেও নিয়ে আসতে পারে জান্তা সরকার, এবং একটা সম্ভাবনা আছে আমাদের পার্বত্য অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠার। এই ঝুঁকিগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, তো সেই কথা পরে বলছি। তার আগে এসব ঝুঁকি জেনেও বাংলাদেশ কেন করিডোর সুবিধা দিতে চাচ্ছে, এতে করে কৌশলগত আসল লাভটা কি, সেইটা জানা দরকার। প্রথমত, নানান দিকের আলোচনা থেকে শোনা যায় যে আরাকান সহ ওই অঞ্চলের পার্বত্য এলাকা নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে পশ্চিমাদের পক্ষ থেকে। এই রাষ্ট্র গঠনের পেছনে প্রধান কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় পশ্চিমা অবস্থান নিশ্চিত করা, এই অঞ্চলে চীনের উত্থান ঠেকিয়ে দেওয়া এবং রাখাইন অঞ্চলের খনিজ সম্পদের উপর থেকে চীনের কর্তৃত্ব কমিয়ে দেওয়া। কোনো কোনো আলোচনায় এমনটাও দেখানো হয় যে এই নতুন রাষ্ট্রের সীমার মধ্যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল সহ যুক্ত করা হয়েছে। যদি সত্যি এই রাষ্ট্রের প্ল্যান থেকে থাকে, তবে এই রাষ্ট্রের সরকার হবে ভবিষ্যতে আরাকান আর্মি। যেহেতু আমেরিকা আরাকান আর্মিকে হেল্প করতেছে এবং ইতিমধ্যেই ওই অঞ্চলে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে, সুতরাং পরবর্তীতে এই আরাকান রাষ্ট্র থেকে সুবিধা নিতে আগে থেকেই কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। করিডোর প্রদানের মাধ্যমে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সেই নেগোসিয়েশনের একটা সুযোগ পাবে, যাতে তারা নতুন রাষ্ট্র পরিকল্পনায় বাংলাদেশের অংশটা বাদ দেয় এবং নতুন রাষ্ট্র গঠন করে যাতে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়। আশা করি বুঝতে পারছেন। তবে এইটা শুনতে যতটা সহজ লাগলো, ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। তবে যদি আরাকান রাষ্ট্র একটা অবশ্যম্ভাবী ঘটনা হয়ে থাকে, তবে এই কৌশল বাংলাদেশের পক্ষে কাজ করতেও পারে। তারপরেও এইটা চীনের সাথে শত্রুতা বৃদ্ধির চাইতে বেশি ঝুঁকিপূর্ণ না। কিন্তু আবার অন্যদিকে দেখেন, যদি আমেরিকার এই ধরনের কৌশলে বাংলাদেশ যুক্ত না হয়, তবে আমেরিকার সহায়তায় গঠিত নতুন আরাকান রাষ্ট্র যদি রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয় কিংবা সীমান্ত নিয়ে আমাদের সাথে ঝামেলা করে, তখন আমরা কি করব?
তার মানে বাংলাদেশের সামনে পরিস্থিতি আসলে এইরকম যে সিদ্ধান্ত আমি যেটাই নেই না কেন সেইটারই একটা কড়া সাইড ইফেক্ট আছে, কারণ ইস্যুটা অনেক সেন্সিটিভ এবং সেখানকার সিদ্ধান্তের ফলে সৃষ্ট পরিস্থিতি ব্যালেন্স করতে সামনে আরো মাল্টি লেয়ারের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি এই সরকার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলে নিত, তবে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো, এত সমালোচনা হয়তো হইতো না। এখনো সময় আছে, সামনের সিদ্ধান্তগুলো সকল দল এবং সরকার মিলে নেওয়া হোক, অ্যাটলিস্ট এত জল ঘোলা হবে না।